হ্যালো ফ্রেন্ড, আই এম ডক্টর পিকে পাল। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন অন্যভাবে চিন্তা করি, জীবনটাকে পাল্টে ফেলি। তো ফ্রেন্ড, আজকে আমি যে বইটি পড়ব তার নাম বড় স্বপ্নের বড় জাদু, লিখেছেন ডেভিড জে শার্টার্স। তো আজকের ভিডিও শুরু করার আগে বলি, এই বইয়ের অন্যান্য অধ্যায়গুলির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সেই অধ্যায়গুলি শুনতে পারেন। তো চলুন শুরু করা যাক। বড় স্বপ্নের বড় জাদু, অধ্যায় 8। আপনার দৃষ্টিভঙ্গিকে নিজের সঙ্গী করে নিন। আপনি কি অন্যের মনের কথা বুঝতে পারেন? অপরের মনের কথা বোঝা কিন্তু খুব সহজ ব্যাপার। হয়তো আপনি এভাবে কথাটা ভেবে দেখেননি, অথচ আপনি কিন্তু প্রতিদিন অন্যের মনের কথা পড়ার চেষ্টা করছেন। অন্যরাও আপনার মনের ভাব বোঝার চেষ্টা করছে। কি করে এমন হয়? দৃষ্টিভঙ্গি বুঝে স্বয়ংক্রিয়ভাবে এমনটি হয়। কয়েক বছর আগে বিং ক্রসবির গাওয়া জনপ্রিয় গান ইউ ডোন্ট নিড টু নো দ্য ল্যাঙ্গুয়েজ টু সে ইউ আর ইন লাভ মনে আছে কি? ওই সহজ সরল গানের ভাষায় লুকিয়ে রয়েছে মনস্তত্ত্বের গ্রোথ কথা। ভালোবাসার কোনো ভাষা নেই। যে কখনো ভালোবেসেছে সেই জানে এই কথা। একই রকমভাবে তোমাকে আমার খুব ভালো লাগে, বা আমি তোমাকে মোটেই পছন্দ করি না, কিংবা আমার মনে হয় আপনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বা তাচ্ছিল্যের পাত্র, কিংবা তোমায় দেখে হিংসা হয়। এই কথাগুলি বোঝানোর জন্য ভাষার দরকার হয় না। আমার নিজের কাজটা বেশ পছন্দ, বা আমি বিরক্ত, বা আমি ক্ষুধার্ত। এই কথাগুলো বোঝাতে ভাষা জানা বা ব্যবহার করার প্রয়োজন হয় না। এর জন্য কোনো শব্দেরই দরকার হয় না। আমাদের ভাবনা চিন্তা আমাদের কাজে ভঙ্গিতে স্পষ্টভাবে ধরা পড়ে। দৃষ্টিভঙ্গি বা আচরণ ভঙ্গি মনের আয়না। এতে ভাবনা চিন্তার প্রতিফলন লক্ষণীয়। ডেস্কে বসা ভদ্রলোকের দিকে তাকালে তার মনের ভাবটা বুঝতে পারবেন। তার ভঙ্গি ও আচরণ দেখে কাজের প্রতি মনোভাব বোঝা যায়। সেলসম্যান, ছাত্র, স্বামী স্ত্রী সবার মনোভাব বোঝা সম্ভব। আর শুধু সম্ভব কেন, আপনি তা বুঝতে পারেন। যেসব সুদক্ষ অভিনেতাদের বছরের পর বছর টিভিতে, সিনেমায় জনপ্রিয়তা ও চাহিদা বজায় থাকে, তারা প্রকৃতপক্ষে অভিনেতা নয়। তারা অভিনয় করে না, বরং তারা নিজেদের অস্তিত্ব ভুলে অভিনয়ের পাত্রটির মতন চিন্তা করতে, অনুভব করতে শুরু করে। এদের তাই করতে হবে, আর কোনো উপায় নেই। এমন না করলে এরা রূপালী পর্দার বিশ্বাসযোগ্য চরিত্র হয়ে উঠতে পারবে না। এদের জনপ্রিয়তা হ্রাস পাবে। ভঙ্গি যে শুধু চোখে দেখা যায় তাই নয়, শোনাও যায়। যখন কোনো সেক্রেটারি সুপ্রভাত মিস্টার সোমেগারের অফিস থেকে বলছি কথাগুলি বলে, তখন শুধু যে ওই অফিসের পরিচয় জানায় তাই নয়, সে বলে আমি আপনার সঙ্গে কথা বলে আনন্দিত, আমার আপনার ভালো লেগেছে, আপনি গুরুত্বপূর্ণ মানুষ, আমি নিজের কাজটাকে ভালোবাসি। অথচ আর একজন সেক্রেটারি ওই একই কথা বলে, অথচ বলে মনে হয় ধুর চাই, জ্বালিয়ে মারল, ফোন কেন করেছেন, আমার কাজটা বড় বিরক্তিকর। আর আপনারা আরও বিরক্ত করেন। মুখ ভঙ্গি, গলার আওয়াজ ও সুর শুনে মনের ভাবটা সহজেই বোঝা যায়। কারণ মানুষের সুদীর্ঘ ইতিহাসে বাচনভঙ্গি ও বক্ত ভাষার আবিষ্কার এক সাম্প্রতিক ঘটনা। এত সাম্প্রতিক যে সময়ের বিষয়ের ঘড়িতে দেখলে বলতে হয় আজ সকালেই ভাষা আবিষ্কার হয়েছে। তার আগে সহস্র বছর যাবৎ মানুষ কিন্তু অঙ্গভঙ্গি, মুখের ভঙ্গি, বিলাপ, আর্তনাদ, গর্জন বা চাপা ক্রোধের ধ্বনি দিয়ে মনের ভাব প্রকাশ করেছে। তাই সহস্র বছর যাবৎ মানুষ একে অপরের সঙ্গে অঙ্গ ও মুখভঙ্গি আর নানা আওয়াজের সাহায্যে কথা বলেছে, শব্দের সাহায্যে না। এখনও আমরা ওই একইভাবে নিজেদের মনোভাব, অপরের ও জিনিসের প্রতি নিজেদের ধারণা ব্যক্ত করি। সরাসরি শারীরিকভাবে স্পর্শ করা ছাড়াও দেহভঙ্গি, মুখভঙ্গি ও নানা আওয়াজের মাধ্যমে আমরা নবজাতক শিশুর সঙ্গে কথা বলি।
আর সত্য শিশুরাও দ্রুত ওই অঙ্গভঙ্গিগুলি শিখে নেয়। নেতৃত্ব বিষয়ে যুক্তরাষ্ট্রের এক স্বনামধন্য ব্যক্তিত্ব প্রফেসর আরউইন এসচেল বলেন, ব্যক্তিত্বের সুবিধা ও ক্ষমতা ছাড়াও আর একটি জিনিসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই অন্য জিনিসটির অর্থাৎ এই অনুঘটকের আরেকটি সমর্থক শব্দ হলো মনোভাব। সঠিক মনোভাব থাকলে আমাদের ক্ষমতা সর্বাধিক ফলপ্রসূ হয়ে ওঠে, সুফল অবশ্যম্ভাবী হয়। মনোভাবের শক্তি বিপুল পরিবর্তন আসে। সঠিক মনোভাব থাকলে সেলসম্যান নির্ধারিত মাত্রার বেশি বিক্রি করতে পারে। সঠিক মনোভাবাপন্ন ছাত্র সেরা নম্বর পায়। মনোভাব সঠিক হলে বৈবাহিক জীবন সুখময় হয়ে ওঠে। সঠিক মনোভাবে অন্যের প্রতি সঠিক আচরণ করা যায়, ফলে আপনি সুদক্ষ নেতৃত্ব দিতে পারেন। সব পরিস্থিতিতেই সঠিক আচরণ, সঠিক মনোভাব আপনার সহায়ক হয়। এই 3 ধরনের দৃষ্টিভঙ্গি ও মনোভাব বিকশিত করুন। প্রথম, আপনি সক্রিয় মনোভাব রাখুন। দ্বিতীয়, আপনি গুরুত্বপূর্ণ ব্যক্তির মনোভাব পোষণ করুন। তৃতীয়, কাজ সবার আগে এই মনোভাব পোষণ করুন। কিভাবে করবেন বলছি। বছর 5 আগে, তখন আমি কলেজের 2য় বর্ষের ছাত্র, আমেরিকার ইতিহাসের ক্লাসে যোগ দিলাম। ক্লাসটার কথা এখনো স্পষ্ট মনে আছে। কারণ এই নয় যে আমি আমেরিকার ইতিহাসের ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছিলাম। কারণটা হলো অদ্ভুতভাবে সেই সময়টায় আমি শিখেছিলাম সাফল্যের মূল মন্ত্র, অর্থাৎ অন্যদের সক্রিয় ও তৎপর করে তোলার জন্য আগে নিজে সক্রিয় হয়ে উঠতে হবে। এই মূল নীতিটা শিখে নিয়েছিলাম। ইতিহাসের ক্লাসটা ছিল ফ্যানের আকারে। একটা বিশাল হল ঘরে ক্লাস হতো। আমাদের প্রফেসর ছিলেন এক মাঝবয়সী, আপাত দৃষ্টিতে সুশিক্ষিত ভদ্রলোক, তবে মানুষটা বড় একঘেয়ে, নিরস ধরনের ছিলেন। ইতিহাসকে জলজান্ত রোমাঞ্চকর বিষয় হিসেবে পেশ করার বদলে এই প্রফেসর শুধু একের পর এক তথ্য পেশ করতেন। কিভাবে যে এমন কৌতূহল উদ্দীপক মজার বিষয়কে উনি এমন অবিশ্বাস্য রকমের রসহীন করে তুলেছিলেন, তা ছিল আশ্চর্যের ব্যাপার। তিনি কিন্তু তাই করেছিলেন। বুঝতেই পারছেন নিশ্চয়ই এমন রসহীন প্রফেসরের প্রভাবে ছাত্রদের কি দুর্গতি। ঘুম আর খোশ গল্প, এই দুটি জিনিস মাত্রা ছাড়িয়ে দিত। এই দুটি জিনিস থেকে নিষ্কৃতির জন্য প্রফেসরের 2 সহায়ক ও হলে ঘুরে বেড়াতো। তাদের কাজই ছিল ছাত্রদের আড্ডা বন্ধ করা ও ঘুম ভাঙানো। মাঝে মাঝে অবশ্য এই প্রফেসর মহাশয় আঙুল তুলে ও ওজস্ব সাহিত্যর চোখে হুমকি দিতেন, সাবধান, আমার কথা না শুনলে ভালো হবে না বলছি, কথা বন্ধ করো। এতে অবশ্য বিশেষ সুফল পাওয়া যেত না, কারণ তার মধ্যে বেশ কয়েকটি ঝানু ছাত্র ততক্ষণে নিজেরাই ইতিহাস রচনায় করে বসত। রোমাঞ্চকর ইতিহাস পড়ার দুর্বিষহ অভিজ্ঞতার পরিণত হতে দেখে আমার একটা কথা প্রায় মনে পড়তো, ছাত্ররা প্রফেসরকে এমন অবজ্ঞা করছে কেন? উত্তর পাওয়া গেল, ছাত্রদের উৎসাহের অভাবের আসল কারণ ছিল প্রফেসরের নিজের উদ্দীপনার অভাব। উনি নিজেই ইতিহাসে বিরক্ত হয়ে উঠেছিলেন, যার প্রভাব পড়তো ক্লাসে। তাই অন্যদের কাজে উদ্দীপ্ত উৎসুক করে তোলার আগে নিজে উৎসাহিত হয়ে উঠুন। বেশ কয়েক বছর যাবৎ আমি নানাভাবে এই নীতি কথাটা যাচাই করে দেখেছি। কথাটা সত্য, যার নিজের মধ্যে উৎসাহ উদ্দীপনার অভাব, সে কিছুতেই অন্যদের মনে উৎসাহ জাগাতে পারবে না। অথচ একজন উৎসাহিত মানুষকে দেখে অনেকেই স্বউৎসাহে তার অনুগামী হয়ে উঠবে। উৎসাহী সেলসম্যানকে কখনোই নিরুৎসাহের ক্রেতাদের তুচ্ছিদা করতে হয় না। আগ্রহী উৎসাহী শিক্ষকের উদ্দীপনাহীন ছাত্রদের নিয়ে কোনো চিন্তা থাকে না। সক্রিয় উৎসাহে ভরপুর ধর্মযাজকে প্রায় ঘুমাচ্ছন্ন শ্রোতার ব্যাপারে মাথা ঘামাতে হয় না। উৎসাহ থাকলে 1100% বেশি সফল ও সুষ্ঠুভাবে কাজ করা যায়। 2 বছর আগে পর্যন্ত আমার পরিচিত একটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্মীরা রেড ক্রসে $94.35 দান করত। এবছর কর্মীরা কোনো রকম বেতন বৃদ্ধি না হওয়া সত্ত্বেও প্রায় $1100 দান করেছে, অর্থাৎ 1100% বেশি দিয়েছে। যে ক্যাপ্টেন
$94.35 অনুদান সংগ্রহ করেছিল, সে কোনো রকম উৎসাহ দেখায়নি। তার মন্তব্য ছিল অনেকটা এইরকম: প্রতিষ্ঠানটা ভালোই মনে হয়, ওদের সঙ্গে কখনো সরাসরি যোগাযোগ করা হয়নি। এদের সংগঠনটা বিশাল, এরা ধনীদের কাছ থেকে প্রচুর অর্থ সংগ্রহ করে, তাই আপনার অনুদান তেমন জরুরি নয়। যদি অনুদান দিতে চায় আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ওই ভদ্রলোক কাউকেই রেড ক্রসের বড় বড় ভাবে অনুদান দিতে অনুপ্রেরণা দেয়নি। এবার কার অভিযানে ক্যাপ্টেন ছিলেন একটু অন্যরকম। খুবই উৎসাহী এই ভদ্রলোক ইতিহাসের নানা উদাহরণ দেখিয়ে বুঝিয়েছিলেন রেড ক্রস কিভাবে বিপদগ্রস্তদের সাহায্য করে। উনি বুঝিয়েছিলেন রেড ক্রস সবার অনুদানের উপর নির্ভরশীল। উনি প্রতিটি কর্মীকে প্রশ্ন করেছিলেন তাদের প্রতিবেশী বিপন্ন হলে তারা কতটা আর্থিক সাহায্য দিত। উনি বলেছিলেন রেড ক্রসের কাজ দেখুন, লক্ষ্য করবেন উনি কিন্তু দয়া ভিক্ষা করেননি। উনি কথাও বলেননি যে প্রত্যেকেই বাধ্যতামূলক কিছু দিতে হবে। উনি শুধু রেড ক্রসের প্রয়োজনীয়তার বিষয়েও উৎসাহ দেখিয়েছেন। স্বাভাবিকভাবেই সাফল্যতাকে অনুসরণ করেছেন। যে কোনো দ্রুত নিরাময় ক্লাব অথবা সামাজিক সংগঠনের কথা ভেবে দেখুন, সম্ভবত অনুপ্রেরণা ও উৎসাহ পেলে সেগুলি আবার সজীব হয়ে উঠবে। যতটা উৎসাহ প্রকাশ করবেন ততই সুফল পাবেন। উৎসাহ মানেই দারুণ ব্যাপার। কেন বলছি? উৎসাহ বৃদ্ধির 3টি উপায় আছে। প্রথম, গভীরভাবে অধ্যয়ন করে দেখুন, একটা পরীক্ষা করে দেখুন। এমন 2টি জিনিস বেছে নিন যাতে আপনার প্রায় কোনোই আগ্রহ নেই, যেমন তাস খেলা, বিশেষ করে গান বাজনা বা খেলাধুলা। এবার নিজেকে প্রশ্ন করুন, এগুলির বিষয়ে আমি কতটা ওয়াকিবহাল? খুব সম্ভব 100-র মধ্যে প্রায় সবাই বলবে বিশেষ কিছু জানি না। স্বীকার করতে দ্বিধা নেই, বছরের পর বছর আমরা আধুনিক চিত্রশিল্পে কোনোই আগ্রহ ছিল না। আমার জন্য ওইগুলি ছিল কতকগুলো আঁকাবাঁকা ইজিবিজি লাইন মাত্র। আধুনিক চিত্রশিল্পের সমাজদার ও প্রশংসক এক বন্ধুকে আঁকাগুলি বুঝিয়ে দিতে বললাম। এখন আমি আঁকা দেখে বুঝতে শিখেছি, সে বিষয়ে কৌতূহলী হয়ে উঠেছি। এভাবে উৎসাহিত হয়ে ওঠার একটা গুরুত্বপূর্ণ পন্থা খুঁজে পেলাম। যে বিষয়টিতে আপনার কোনো আগ্রহ নেই সেই বিষয়টিতে উৎসাহিত হয়ে ওঠার জন্য বিষয়টি নিয়ে অধ্যয়ন করুন। সম্ভবত আপনি মৌমাছির ব্যাপারে মোটেই আগ্রহী নন। ওই সব মৌমাছির ব্যাপারে অধ্যয়ন করুন, তাদের প্রয়োজনীয়তা, অন্যান্য মৌমাছিদের সঙ্গে তাদের সম্পর্ক, প্রজনন ও শীতকালীন আশ্রয়ের ব্যাপারে খোঁজ খবর নিন। যদি মৌমাছির বিষয়ে সব রকম তথ্য সংগ্রহ করতে পারেন, দেখবেন আপনিও মৌমাছির বিষয়ে আগ্রহী হয়ে উঠেছেন। গভীর অধ্যয়নের পদ্ধতির সাহায্যে আগ্রহ উদ্দীপনা বিকশিত করা উপায় শিক্ষানবিশদের শিখবার সময় আমরা কখনো গ্রিন হাউসের উদাহরণটা ব্যবহার করি। এটা শুনে অতি সাধারণভাবে দলের সাধারণ সদস্যদের প্রশ্ন করি, আপনাদের মধ্যে কেউ কি গ্রিন হাউস তৈরি ও বিক্রি করায় আগ্রহী? আজ পর্যন্ত কেউই এই প্রস্তাবে সম্মতি জানায়নি। এরপরে আমি গ্রিন হাউসের বিষয়ে কয়েকটা কথা বলি। আমি দলটিকে বোঝাতে শুরু করি যে জীবনের গুণমানে বৃদ্ধি ও জীবনশৈলীতে পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষ অপ্রয়োজনীয় জিনিসপত্রে আগ্রহী হয়ে উঠছে। আজকাল মিসেস আমেরিকার নিজের হাতে অর্কিড ও কমলালেবুর বাগান গড়ে তুলতে চায়। আমি তাদের বলি, যদি এদের দেহের কয়েক হাজার মানুষ যেখানে ব্যক্তিগত সুইমিং পুলের মালিক হয়ে উঠেছে, কয়েক লক্ষ মানুষ অতি সহজেই সুইমিং পুলের চেয়ে অপেক্ষাকৃত কম খরচ সাপেক্ষ গ্রিন হাউস তৈরি করতে পারে, আমি তাদের বোঝাই যদি 50টি পরিবারের মধ্যে একটিকেও $600 দামের গ্রিন হাউস বিক্রি করা যায়, তাহলে গ্রিন হাউস তৈরির $600 মিলিয়ন ব্যবসা ও আনুষঙ্গিক গাছপালা ও বীজ সরবরাহকারী $50 মিলিয়ন শিল্পোদ্যোগ গড়ে তোলা যায়। এই উদাহরণের একটি মাত্র উদাহরণ হলো যে দলটি 10 মিনিট আগে গ্রিন হাউসের ব্যাপারে কোনো রকম আগ্রহ প্রকাশ করেনি, তারা এতই উৎসাহিত হয়ে ওঠে যে পাঠ্যসূচির পরবর্তী বিষয়টি নিয়ে আলোচনা করার দুঃসাধ্য হয়ে ওঠে। অন্যের বিষয়ে উৎসাহ উদ্দীপনা জাগিয়ে তোলার জন্য গভীর অধ্যয়নের পদ্ধতি ব্যবহার করে দেখুন।
তার বিষয়ে যতগুলি সম্ভব তথ্য জেনে নিন। সে কি করে, তার পরিবার, পটভূমিকা, ধ্যান ধারণা, আশা আকাঙ্ক্ষা। দেখবেন তার ব্যাপারে আপনার উৎসাহ বাড়ছে। গভীরভাবে বিবেচনা ও অধ্যয়ন করে দেখবেন, অবশ্যই তার সঙ্গে আপনার মনের মিল খুঁজে পাবেন। ভালো করে খুঁজলে আপনি তার মধ্যে এক আকর্ষণীয় ব্যক্তিত্বের খোঁজ পাবেন। নতুন পরিবেশ, নতুন জায়গার ব্যাপারেও এই উৎসাহ বর্ধন পদ্ধতি প্রযোজ্য। বেশ কয়েক বছর আগে আমার কয়েকজন বন্ধু ডেট্রয়েট থেকে ফ্লোরিডায় একটি ছোট্ট শহরে বদলি নিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাড়ি বিক্রি করে নিজেদের ব্যবসা গুটিয়ে বন্ধুবান্ধবদের বিদায় জানিয়ে এরা রওনা হয়। 2 সপ্তাহের মধ্যে দেখি তারা ডেট্রয়েট ফিরে এসেছেন। কাজের সঙ্গে ফিরে আসার এই কোনো সম্পর্ক ছিল না, বরং ওদের ভাষায় ছোট্ট শহরে থাকা মোটেই পোষাচ্ছিল না। তাছাড়া সব বন্ধু পরিজন ডেট্রয়ে আছেন, তাই ফিরে এসেছি। পরে ওদের সঙ্গে কথাবার্তা বলে জানতে পারলাম ফ্লোরিডার ওই ছোট্ট শহরে ওদের মন বসেনি কেন। যেটুকু সময় ওরা সেখানে ছিল, সেখানের বাইরের চেহারাটাই শুধু দেখেছে। ইতিহাস, ভবিষ্যৎ পরিকল্পনা, লোকজন দেখেছে। ফ্লোরিডার গিয়েও ওনের মন পড়েছিল ডেট্রয়ের। আমি বেশ কয়েক ডজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সেলসম্যানের কাছে সঙ্গে কথা বলে দেখেছি, যাদের কোম্পানি অন্যত্র বদলি করে দেওয়ার প্রস্তাবের অসম্মত হওয়ার ফলে তাদের চাকরি জীবনে সমস্যা দেখা দিয়েছে। প্রায় এরকম মন্তব্য শুনেছি, আমি শিকাগো বা সান ফ্রান্সিসকো বা আটলান্টা, নিউ ইয়র্ক কি মায়ামি শহরে থাকার কথা চিন্তা করতে পারি না। নতুন জায়গার বিষয়ে স্ব-উৎসাহী করে তোলার একটা উপায় আছে। নতুন পরিবেশ, নতুন সমাজের বিষয়ে ভালো মতো খোঁজ খবর নিন। যতটা সম্ভব তথ্য সংগ্রহ করুন। সেখানকার লোকজনের সঙ্গে মেলামেশা করুন। প্রথম দিনটি থেকেই নিজেকে ওই সমাজের অংশ মনে করুন। এভাবেই আপনি নিজেকে নতুন পরিবেশ সম্বন্ধে সচেতন ও আগ্রহী হয়ে উঠবেন। আজকাল হাজার হাজার আমেরিকাবাসী কর্পোরেট সিকিউরিটিতে অর্থ বিনিয়োগ করছে, অথচ শেয়ার বাজারে কোনোই আগ্রহ নেই। এমন মানুষের সংখ্যাও কম নয়, কারণ এই দ্বিতীয় দলের মানুষ সিকিউরিটির মার্কেটের ব্যাপারে, সেখানকার ক্রিয়াকলাপ, আমেরিকার রোমাঞ্চকর বাণিজ্য জগতের বিষয়ে বিশেষ কিছু জানে না। মানুষ, স্থান, জিনিসপত্র যে কোনো বিষয়ে আগ্রহী হয়ে উঠতে হলে তা নিয়ে গভীরভাবে অধ্যয়ন করুন। গভীরভাবে দেখলে আপনার উৎসাহ উদ্দীপনা বাড়বে। এরকম যখন কোনো কাজ করতে অনীহা হবে, এই নীতি ব্যবহার করে দেখবেন। গভীরভাবে দেখলে আপনি নিশ্চয়ই উৎসাহী হয়ে উঠবেন। দ্বিতীয়, সব কাজেই চাই আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা। আপনার সব কাজ ও কথায় উৎসাহ বা তার অভাব প্রকাশ পায়। হাত মেলানোর সময় স্ব-উৎসাহে এগিয়ে আসুন। জোরে হাত মেলান, যেন আপনার স্পর্শ বলে ওঠে, আপনার সঙ্গে আলাপ হয়ে আমি খুশি। আবার দেখা হলে আমি আনন্দিত। উৎসাহহীন হাত মেলানোর চেয়ে একেবারে হাত না মেলানো ভালো। এভাবেই আড়ষ্টভাবে হাত মেলালে মনে হয় লোকটা কি বেঁচে আছে। কোনো সফল মানুষকে এমন স্পন্দনহীন হাত মেলাতে দেখবেন না। আপনার হাসিটাকে জীবন্ত করে তুলুন। শুধু মুখটুকু নয়, চোখও যেন হাসে। ডেটো হাসি কেউ পছন্দ করে না। যখন হাসবেন, প্রাণ ভরে হাসবেন, মন খুলে হাসবেন। হয়তো আপনার দাঁত তেমন আকর্ষণীয় নয়, কিন্তু সেটা জরুরি নয়। লোকে আপনার হাসিটাই দেখবে, দাঁত না। তাদের চোখে পড়বে এক প্রাণোচ্ছল, আকর্ষণীয়, উৎসাহপূর্ণ ব্যক্তি। তারা ওই প্রাণবন্ত মানুষটিকে পছন্দ করবে। ধন্যবাদ, এজন্য প্রাণের স্পন্দন থাকে। রুটিন মাফিক মেশিনের মতো ধন্যবাদ বলার ভঙ্গিটা অর্থহীন। সেটা শুধুই একটা ভঙ্গিমা, যাতে কোনো ফল পাওয়া যায় না। আপনার ধন্যবাদ যেন অকৃত্রিম ধন্যবাদ জ্ঞাপন হয়ে ওঠে। আপনার কথাবার্তা প্রাণবন্ত করে তুলুন। বাচনভঙ্গির প্রতি প্রকৃত চর্চা পণ্ডিত ডক্টর জেমস এফ বিন্ডার তার উৎকৃষ্ট বই হাউ টু টক ওয়েল বলেছেন, আপনার সুপ্রভাত বলাটা কি যথেষ্ট জোরালো? আপনার অভিনন্দন জানানোর ভঙ্গিটা কি বাস্তবিক উৎসাহ উদ্দীপনায় ভরপুর?
কেমন আছেন বলাটা কি অকৃত্রিম কুশল প্রশ্ন? যখন নিজের কথায় অকৃত্রিম খাঁটি অনুভূতি আনতে পারবেন, দেখবেন সবার মনোযোগ আকর্ষণ করছেন। যাদের নিজেদের বক্তব্যে সম্পূর্ণ আস্থা রয়েছে, যাদের নিজের কথায় মনে প্রাণে বিশ্বাস আছে, তাদের সবাই বিশ্বাস করে। আপনার কথাবার্তায় যেন প্রাণের সাড়া পাওয়া যায়। নিজের কথা প্রাণবন্ত করে তুলুন। যখন বাগান করার কথা বলবেন, যখন সম্ভাব্য গ্রাহকের সঙ্গে কথা বলবেন, অথবা যখন সন্তানের সঙ্গে কথা বলবেন, আপনার কথায় থাকা চাই প্রাণের আবেগ। স্বউৎসাহে শোনানো ধর্মোপদেশ মনে দাগ কাটে কয়েক মাস, এমনকি বছরের পর বছর মনে থাকে। তবে নীরস প্রাণহেস ধর্মোপদেশ কিছুক্ষণের মধ্যেই মন থেকে মুছে যায়। আর আপনি স্বউৎসাহে কথা বললে আপনার নিজের মধ্যেও প্রাণ সঞ্চার হবে। এক্ষুনি করে দেখুন। জোর দিয়ে স্বউৎসাহে বলুন, আজ খুব ভালো লাগছে। এবার বলুন তো, সত্যিই মনটা ভালো হয়েছে কিনা? নিজেকে প্রাণোচ্ছল করে তুলুন, জেগে উঠুন। আপনার সব কাজ, সব কথা যেন স্পষ্টভাবে বলে, আমি বেঁচে আছি। অন্যরা যেন অনুভব করে সত্যিই লোকটা মন থেকে বলছে, এই মানুষটা প্রভাবশালী। 3, সুখবর শোনান। আমরা সকলেই এমন পরিস্থিতি পেয়েছি যেখানে কেউ হয়তো এসে বলেছে দারুণ খবর। তৎক্ষণাৎ ওই বার্তাবাহক সবার 100% দৃষ্টি আকর্ষণ করেছে। সুখবর শুধু যে দৃষ্টি আকর্ষণ করে তাই নয়, সুখবর শুনে সবাই খুশিও হয়। সুখবর শুনে সবাই উৎসাহিত হয়ে ওঠে, এমনকি সুখবর হজম ক্ষমতাও বাড়ায়। তবে সুখবর শোনানোর লোকের তুলনায় দুঃসংবাদদাতা লোকের সংখ্যায় বেশি। ভুল বুঝবেন না, খারাপ কি দুঃখের খবর শুনিয়ে আজ পর্যন্ত কেউই নতুন বন্ধু গড়ে তুলতে, অর্থ লাভ করতে কি বিশেষ কৃতিত্ব পেতে পারেনি। আপনার পরিবার পরিজনকে সুখবর শোনান, তাদের আজকের সুখবরটা শোনান। আজ যে মজাদার ঘটনাটা ঘটেছে তা সকলকে জানান। দুঃখ কিংবা নিরাশার কথাটা যেন মনের গোপনে থাকে। সকলকে সুসংবাদ শোনান। খারাপ কথা, মন্দ খবর শোনানো অর্থহীন। এতে বাড়ির লোকেদের দুশ্চিন্তার আকার বৃদ্ধি হয়, তারা ভয় পেয়ে যায়। প্রতিদিন নিজের পরিবারকে নতুন আশার আলো দেখান। কখনো লক্ষ্য করেছেন কি, ছোট্ট ছেলেমেয়েরা আবহাওয়ার বিষয়ে খুব কম অভিযোগ করে। প্রচণ্ড গরম এরা সানন্দ সহ্য করে, যতক্ষণ না নিরাশাজনক ভাবনা চিন্তা তাদের অসহ্য আবহাওয়া সম্পর্কে সচেতন করে দেয়। বাইরের আবহাওয়ায় যাই হোক, সবসময় সে বিষয়ে ভালো কথা বলবেন। আবহাওয়ার ব্যাপারে নালিশ করে শুধু আপনার নয়, আপনি সবার বিরক্তি ও অসন্তোষ বাড়িয়ে দেবেন। কেমন অনুভব করছেন তা সুখবরটাই শুধু শোনান। সব খবর আনন্দমগ্ন থাকুন। সুযোগ পেলেই বলুন, খুব ভালো লাগছে। দেখবেন আপনার মন সত্যিই আনন্দে ভরপুর হয়ে উঠবে। অথচ যদি সারাক্ষণ সবাইকে বলে বেড়ান অতিষ্ঠ লাগছে, ভালো লাগে না, আপনার বিরক্তি ও অস্বস্তি আরও বেড়ে যাবে। আমরা মনে মনে কেমন অনুভব করতে চাই তার উপর নির্ভর করে আমাদের মনের অবস্থা, আমাদের অনুভূতি। আর একথাও মনে রাখবেন, অন্যান্যরাও প্রাণবন্ত উৎসাহী মানুষের সংস্রব চায়। যারা সবসময় নালিশ করে, যারা মরে বেঁচে আছে, এমন মানুষের সঙ্গে বাস করা এক বিরক্তিকর অনুভূতি। কর্মক্ষেত্রে সহকর্মীদের ভালো খবর শোনান, তাদের উৎসাহিত করে তুলুন। সুযোগ পেলেই তাদের কাজের প্রশংসা করুন। কোম্পানির ভালো কাজগুলির বিষয়ে জানান, তাদের সমস্যা শুনে সমাধানের চেষ্টা করুন। তাদের উৎসাহিত করে সমর্থ সংগ্রহ করুন। তাদের কাজে উৎসাহ দিয়ে তাদের প্রশংসা করে তাদের মনে আশার আলো জ্বালিয়ে দিন। তাদের আশ্বস্ত করুন যে তারা সফল হবেই, যে আপনার তাদের ওপর সম্পূর্ণ আস্থা আছে। দুশ্চিন্তা দূর করার অনুশীলন করুন। নিজেকে সঠিক পথে রাখার জন্য নিয়মিত এই পরীক্ষাটা করে দেখুন। যখনই কারোর কাছ থেকে বিদায় নেবেন, নিজেকে মনে মনে প্রশ্ন করুন, আমার সঙ্গে কথা বলে ইনি আনন্দিত, উৎসাহিত কি? নিজেকে নিজের প্রশিক্ষণ দেওয়ার এই প্রণালীটা খুব ফলপ্রসূ হতে পারে। কর্মচারীর সঙ্গে সঙ্গী সাথী, পরিবার, গ্রাহক, এমনকি অল্প পরিচিতদের ক্ষেত্রেও এই প্রণালী অনুসরণ করে দেখুন। আমার এক সেলসম্যান বন্ধু সদা সুসংবাদ বাহক। প্রতি মাসে সে নিজের গ্রাহকদের ফোন করে অন্তত একটা সুখবর শোনায়। উদাহরণ, সেদিন আপনার বন্ধুর সঙ্গে দেখা হলো, আপনাকে অভিবাদন জানিয়েছেন।
গতবার এখানে আসার পর একটা বিরাট ব্যাপার হলো, গত মাসে 3,50,000 শিশুর জন্ম হয়েছে, অর্থাৎ কিনা আপনার জন্য আরও বেশি ব্যবসার সুযোগ। সাধারণত ব্যাংকের প্রেসিডেন্ট বলতে বোঝায় গুরুগম্ভীর অনুভূতিহীন ব্যক্তিত্ব, যারা একেবারে মিশুকে নয়। একজন ব্যাংকের প্রেসিডেন্ট কিন্তু একদম অন্যরকম মানুষ। তাকে ফোন করলেই তার প্রিয় অভিবাদন শুনবেন, সুপ্রভাত, আজকের দিনটা ভালো, আপনাকে কি কিছু টাকা কড়ি বিক্রি করি, কেমন? ব্যাংকারের অনুপযুক্ত ভাষা, অনেকে হয়তো তাই বলবে। তাহলে একটি কথা জানায়, যে ব্যাংকার ওই কথাগুলি বলেন তিনি সম্পূর্ণ দক্ষিণ পূর্বের বৃহত্তম ব্যাংক সিটিজেন সার্ডন ব্যাংকের প্রেসিডেন্ট মিল্কস লেঞ্চ জুনিয়র। সুখবর দিলে সুখবর পাবেন, তাই সুসংবাদ শোনান। সম্প্রতি একটি ব্রাঞ্চ উৎপাদন কোম্পানির প্রেসিডেন্ট তার ঘরে অতিথির চেয়ারটার মুখোমুখি এই উক্তিটি লিখে ফ্রেমে বাঁধিয়ে লিখেছিলেন। ভালো কথা, বলার থাকলে তবেই বলুন, নতুবা নয়। আমি ওকে অভিনন্দন জানিয়েছিলাম। ওই উক্তিটি মানুষকে আশাবাদী করে তোলার শক্তি রাখে। উনি হেসে বলেছিলেন, লোকেদের মনে করে দেওয়ার একটা কার্যকর পদ্ধতি, বিশেষ করে আমার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। ফ্রেমটা ঘুরিয়ে তার দিকে লেখাটায় আমার দৃষ্টি আকর্ষণ করলেন। লেখা ছিল, ভালো কথা বলার থাকলেই বলবো, নতুবা নয়। সুসংবাদ মানুষকে সক্রিয় করে তোলে, মন খুশিতে ভরপুর হয়ে ওঠে, সুখবর অন্যদেরও খুশি করে তোলে। আপনি গুরুত্বপূর্ণ মনোভাব বিকশিত করুন, এটা খুবই জরুরি তথ্য। প্রতিটি মানুষ, সে ভারতবর্ষে বাস করুন বা ইন্ডিয়ান নেপোলিসে, মূর্খ হোক বা মুখ্য বা বুদ্ধিমান, সভ্য বা অসভ্য, তরুণ কিংবা বৃদ্ধ, সকলে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করতে চায়। ভেবে দেখুন, প্রত্যেকটা মানুষ আপনার প্রতিবেশী, আপনার স্ত্রী, আপনার বস, সবার মধ্যেই নিজেকে বিশেষ একজন মনে করার প্রবল ও স্বাভাবিক ইচ্ছা থাকে। জৈব ক্ষুধার পর দ্বিতীয় প্রবলতম ইচ্ছাই বোধ হয় গুরুত্বপূর্ণ মনে করার তীব্র অনুভূতি। সকল বিজ্ঞাপনদাতা মানুষের প্রতিবদ্ধী ও স্বীকৃতির ইচ্ছা সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল। যে বিজ্ঞাপনগুলি বিক্রি বাড়ায় সেগুলি অনেকটা এরকম: স্মার্ট, অল্প বয়সী, সুগৃহিণীর জন্য, যাদের পছন্দ সবার সেরা, তারা ব্যবহার করে। আপনার জন্য সবার সেরা, সবার ঈর্ষার পাত্র হয়ে উঠুন। যে নারী অন্যান্য মহিলাদের ঈর্ষার বিষয় ও পুরুষদের ঈপ্সিতার বিষয় হয়ে উঠতে চান, তাদের জন্য এই শিরোনামগুলির প্রকৃত অর্থ, এই পণ্য কিনলে আপনি গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন। এই ঈর্ষা, গুরুত্ব পাওয়ার তীব্র বাসনা আপনাকে সফল করে তুলতে পারে। এটি সাফল্যের একটি প্রধান বিষয়। তা সত্ত্বেও, যদিও আপনি গুরুত্বপূর্ণ, এই ভঙ্গিটা থাকলে সুফল নিশ্চিত। যদিও এটা খরচ সাপেক্ষ নয়, তা সত্ত্বেও খুব কম লোক এটা ব্যবহার করে। কেন তা বলি। দার্শনিকভাবে বিবেচনা করলে দেখবেন, আমাদের ধর্ম, আইন, সম্পূর্ণ সংস্কৃতিটাই ব্যক্তি বিশেষের গুরুত্বের ওপর নির্ভর করে। যেমন আপনি নিজের প্লেন চালাচ্ছেন, হয়তো আপনাকে বাধ্য হয়ে এক নির্জন পাহাড়ি এলাকায় প্লেন নামাতে হলো। এই দুর্ঘটনার কথা জানা মাত্রই আপনার খোঁজে এক বড় মাপের অভিযান শুরু হলো। কেউ প্রশ্ন তুলবে না, ভদ্রলোক কি গুরুত্বপূর্ণ ব্যক্তি? আপনি একটি মানুষ, অর্থাৎ একটি মানুষের প্রাণ বাঁচাতে হবে। শুধু এই তথ্য ছাড়াও কিছুই জানা না থাকা সত্ত্বেও হেলিকপ্টার, অন্যান্য বায়ুযান, পদার্থ অন্বেষণকারী আপনাকে খুঁজতে বেরিয়ে যাবে। প্রচুর অর্থ ব্যয় করে আপনার অন্বেষণ করা হবে যতক্ষণ না আপনাকে খুঁজে পাওয়া যায়, অথবা খুঁজে পাওয়ার সব আশা হতাশা পরিণত হয় ততক্ষণ আপনাকে খোঁজা হবে। ছোট্ট শিশু জঙ্গলে হারিয়ে গেলে, অথবা কুয়োতে পড়ে গেলে, অথবা অন্য কোনো দুর্ঘটনাগ্রস্ত হলে কেউ ভাবে না ওই শিশুর পরিবার কতটা প্রভাবশালী। প্রতিটি শিশু অমূল্য সম্পদ, তাই সেই শিশুকে বাঁচানোর যথাসম্ভব প্রয়াস করা হয়। সব জীবিত প্রাণী জগতে সম্ভবত 10 মিলিয়নের একটি মানুষ। মনুষ্য জাতির জৈব বিজ্ঞানের এক বিরল ঘটনা। ভগবানের সৃষ্ট জগতে তার একটি বিশেষ তাৎপর্য রয়েছে। এবার বাস্তব জগতে আসা যাক। দার্শনিক আলোচনা ছেড়ে যখন মানুষ দৈনন্দিন জীবনের কথা বলে, তখন কিন্তু প্রায় ওই বিশেষ তাৎপর্যের ব্যাপারটা ভুলে যায়। আগামীকাল লক্ষ্য করে দেখবেন, কতজনের অঙ্গভঙ্গিতে তুমি তুচ্ছ, তোমার কত দাম নেই,
তুমি অর্থহীন, আমার জন্য তুমি নগণ্য মনোভাব ফুটে উঠবে এবং সেই জন্যই তুমি অপদার্থ, মূল্যহীন ভঙ্গি দেখা যায় সর্বত্র। বেশিরভাগ মানুষ অন্যদের দেখে বলে এ আমার জন্য কিছুই করতে পারবে না, তাই এ অর্থহীন, মূল্যহীন। অথচ সেখানেই কিন্তু তারা ভুল করে। অন্যজনের পদমর্যাদা বা আয় যাই হোক না কেন, সে দুটি প্রধান কারণবশত আপনার জন্য এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। প্রথম, কোনো মানুষকে গুরুত্ব দিলে সে আপনার জন্য আরও তৎপর হয়ে কাজ করবে। বহু বছর আগের কথা, তখন আমি ডেট্রয়ে বাস করি। প্রতিদিন সকালে একটা নির্দিষ্ট বাসে চড়ে কাজে যেতাম। ড্রাইভারটা ছিল এক খিটখিটে মেজেজি বুড়ো। কয়েক ডজন কেন, কয়েকশোবার এমন হয়েছে যে যাত্রী বাটে ওঠার জন্য চেঁচিয়ে হাতে নেড়ে দৌড়ে ড্রাইভারের দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও ওই ড্রাইভার নির্বিকার বাস চালিয়ে নিয়ে চলে গেছেন। কয়েক মাস যাবৎ লক্ষ্য করার পর দেখলাম একজন যাত্রী কিন্তু ওই ড্রাইভারকে বিশেষ সম্মান দিত। একাধিকবার ওই যাত্রীর জন্য ড্রাইভারটিকে অপেক্ষা করতে দেখেছি। কেননা ওই যাত্রী ড্রাইভারকে যথাযথ সম্মান দিত। প্রতিদিন সকালে বিশেষ করে ওই ড্রাইভারকে সুপ্রভাত বলতো, কখনো কখনো ড্রাইভারের পাশের সিটে বসে গল্প জুড়ে দিত। আপনাকে কত জরুরি কাজ করতে দেওয়া হয়েছে? রোজ এত যানবাহনের মধ্য দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যাওয়া কি সোজা কথা? আপনি একেবারে ঘড়ির কাঁটা ধরে চলেন মশাই। ওই যাত্রী এমনভাবে কথাগুলি বলতো যেন ওই বাস ড্রাইভার 180টি যাত্রীবাহী জেট প্লেন চালক। সুতরাং ওই ড্রাইভারটিরও ওর প্রতি বিশেষ সৌজন্য দেখাতো। সামান্য সাধারণ মানুষকে গুরুত্ব দিলে সুফল পাবেন। এখন আমেরিকার হাজার হাজার অফিসের সেলসম্যানদের বিক্রিতে লাভ লোকসান নির্ভর করে ওই অফিসগুলির সেক্রেটারিদের প্রতি তাদের আচরণ ও মনোভাবের উপর। যে কোনো মানুষকে গুরুত্বপূর্ণ অনুভব করতে পারলে সে আপনার প্রতি লক্ষ্য রাখবে, আপনার সুবিধা অসুবিধার প্রতি দৃষ্টি রাখবে। আর সে আপনার প্রতি লক্ষ্য রাখবে, আপনার প্রতি যত্নবান হলে আপনার জন্য কাজও বেশি করবে। গ্রাহক আপনার কাছ থেকে কিনবে বেশি, কর্মচারী আপনার জন্য আরও পরিশ্রম করবে, সঙ্গীরা আপনার সঙ্গে কাজ করার জন্য তৎপর হয়ে উঠবে। আর আপনি যদি এদের গুরুত্বপূর্ণ অনুভব করতে পারেন, আপনার বসও আপনাকে সাহায্য করবেন। বড় বাপের মানুষকে গুরুত্ব দিলে তারা আরও বড় হয়ে উঠবে। এই সব বড় বাপের মানুষ অন্যের সেরা গুণগুলি সহজেই চিনে নেন, এই গুণগুলি আরও বাড়িয়ে দেয়। গুরুত্ব দেওয়ার ফলে নিজেরাও সেরা ব্যবহার পায়। অন্যদের গুরুত্ব দেওয়ার আর একটা বড় কারণ, অন্যদের গুরুত্ব দিলে নিজেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠা যায়। বেশ কয়েক মাস যাবৎ আমাদের এক এলিভেটর অপারেটরকে দেখতাম। অতি সাধারণ, সাদামাটা চেহারা, বয়স 50-এর মতন, কাজে নিরুদ্যম। এই মহিলাকে দেখে মনে হতো কোনোদিনই কারোর কাছে কোনো রকম গুরুত্ব পায়নি। উনি ওই হাজার হাজার মানুষের মতো যারা বেঁচে আছে অথচ কেউ তাদের অস্তিত্বকে গ্রাহ্য করে না, তাদের সম্পূর্ণ অবহেলা করে। নিয়মিত এই এলিভেটরের ওপর নিচ করি। একদিন দেখলাম মহিলা নতুনভাবে চুল বেঁধে এসেছে। বিশেষ কিছু নয়, একেবারেই সাধারণ কাজ, তবে একটু অন্যরকম আর ভালো দেখাচ্ছিল। তাই আমি ওকে বললাম, মিস এস, আপনার নতুন সাজটা বেশ মানিয়েছে। অপ্রস্তুত হয়ে উনি বলেছিলেন, ধন্যবাদ স্যার। লজ্জায় কী যে করবে বুঝে উঠতে পারছিল না, তবে ওই প্রশংসায় তার মনে দাগ কেটেছিল। পরের দিন সকালে এলিভেটরে উঠতে গিয়ে অবাক হয়ে দেখলাম যখন উনি বললেন, সুপ্রভাত ডক্টর শর্টেজ। এর আগে কখনো ওকে কারো নাম উল্লেখ করে অভিবাদন করতে শুনিনি। যে কমাস ওই অফিসে ছিলাম, ওই মহিলা অন্য কোনো নাম সম্বোধন করেনি। একমাত্র আমি তাকে গুরুত্ব দিয়েছি, তার প্রশংসা করেছি, তার নামটা জেনে বিশেষভাবে তাকে সম্বোধন কথা বলেছি। যেহেতু আমি তাকে গুরুত্ব দিয়েছিলাম, তা সেও প্রতিদানে আমাকে গুরুত্ব দিয়েছিল। এটা উপেক্ষার বিষয় নয়। যে নিজের গুরুত্ব উপলব্ধি করতে পারে না, সে কখনোই সাধারণের উপরে ওঠে অসাধারণ হতেও পারে না। আবার বলি, সফল হওয়ার জন্য নিজের গুরুত্ব উপলব্ধি করা একান্ত জরুরি। অন্যদের গুরুত্বপূর্ণ অনুভব করায়, সাহায্য করায় আপনি লাভবান হবেন। নিজের গুরুত্বটা উপলব্ধি করবেন। চেষ্টা করে দেখুন কিভাবে করবেন, বলছি। প্রথম, অন্যের প্রশংসা করতে শিখুন। কেউ আপনার জন্য কিছু করলে তার অবদানের জন্য তাকে কৃতজ্ঞতা অবশ্যই জানাবেন। কোনো মানুষকে অবজ্ঞা বা উপেক্ষা করবেন না। হেসে অকৃত্রিম
কৃতজ্ঞতা জানান, হাসিতে অপরকে স্বীকৃতি দেওয়া হয়, তাকে যথোচিত গুরুত্ব দেওয়া হয়, এতে তার প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব প্রকাশ পায়। আপনি অন্যের উপর কতখানি নির্ভরশীল তা জানান। খাঁটি জিম তুমি না থাকলে আমার কি হতো, এর মতো মন্তব্য শুনে মানুষ নিজের তাৎপর্য উপলব্ধি করে ও সেটা উপলব্ধি করলে সেটা ভালো মতো কাজ করে। যখন প্রশংসা করবেন তা যেন অকৃত্রিম প্রশংসা হয়, বিশেষভাবে একজনকে উদ্দেশ্য করে করা হয়। প্রশংসায় সবাই খুশি হয়। 2 বছর বা 20 বছর অথবা 9 বছর বা 90 বছর, যে কোনো বয়সের মানুষ প্রশংসা শুনতে চায়। সে যে ভালো কাজ করেছে তার চেয়ে বিশেষ প্রয়োজনীয়তা আছে তা জেনে নিশ্চিত হতে চায়। শুধু যে বিরাট কৃতিত্বে প্রশংসা করা যায় তা কিন্তু নয়, ছোট ছোট জিনিসে প্রশংসা করুন। চেহারা, সুন্দরভাবে রুটিনভাবে কাজগুলো করা, মানুষের ধ্যান ধারণা, নিষ্ঠা ও প্রচেষ্টা, যে কোনো জিনিসের প্রশংসা করা যায়। আপনার পরিচিত জনের কৃতিত্বের ব্যক্তিগতভাবে নোট লিখে অভিনন্দন জানান। বিশেষ করে তাদের ফোন করুন বা দেখা করতে যান। খুব গুরুত্বপূর্ণ মানুষ, গুরুত্বপূর্ণ অথবা সাধারণ উপেক্ষার পাত্র, এভাবে মানুষের শ্রেণীবিভাগ করে সময়ের অপচয় করবেন না, এতে ব্যতিক্রম যেন না হয়। জমাদার হোক বা কোম্পানির ভাইস প্রেসিডেন্ট, সময় আপনার জন্য জরুরি। কাউকে অবজ্ঞা করলে আপনি নিজেই কখনো প্রথম শ্রেণীর মানুষ হয়ে উঠতে পারবেন না। দ্বিতীয়, লোকেদের নাম উল্লেখ করে ডাকার অভ্যাস করুন। প্রতিদিন বিচক্ষণ ও উৎপাদকরা অন্য দ্রব্যের ক্রেতার নাম উল্লেখ করে আরও বেশি পরিমাণ ব্রিফকেস, খাতা পেন্সিল, বাইবেল ও অন্যান্য জিনিস বিক্রি করে। নাম নিয়ে ডাকলে সবাই খুশি হয়, নতুন উৎসাহ পান। 2টি বিষয়ে বিশেষ লক্ষ্য রাখবেন। 1, নামটা ঠিকমতো উচ্চারণ করবেন ও স্পষ্টভাবে বলবেন। ভুল নাম উচ্চারণ করলে অন্যজন মনে করবেন যে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন না। আর একটা বিশেষ কথা মনে করে দিই, যাদের সঙ্গে তেমন কোনো পরিচয় নেই তাদের নামের আগে অবশ্যই মিস্টার, মিস অথবা মিসেস বলে সম্বোধন করবেন। অফিসে কাজ করে যে পিয়নটি, সে পর্যন্ত জোন্স থেকে মিস্টার জোন্স সম্বোধনটা বেশি পছন্দ করবে। আপনার নিজস্ব সহায়করা প্রায় তাই পছন্দ করবে। প্রতিটি স্তরের মানুষই তা পছন্দ করে। এসব ছোট ছোট জিনিসে অন্যের গুরুত্ব বহুলাংশ বেড়ে যায়। তৃতীয়, সব প্রশংসায় নিজে নিয়ে নেবেন না, বাকিদের তাতে অংশ দিন। সম্প্রতি আমি এক সারাদিন ব্যাপী সেলস অধিবেশন অতিথি ছিলাম। সান্ধ্য আসরে ডিনারের পর ওই কোম্পানির সেলস বিভাগের দায়িত্বপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট, 2 ডিস্ট্রিক্ট ম্যানেজার, এক ভদ্রমহিলা ও একজন ভদ্রলোককে পুরস্কৃত করলেন। এদের গত বছরের বিক্রির তুলনায় এবারের বিক্রির বেশি পরিমাণ বিক্রি হয়েছিল। এরপর ওই ভাইস প্রেসিডেন্ট 2 জন ডিস্ট্রিক্ট ম্যানেজারকে ওই অসাধারণ কাজগুলি কিভাবে করেছে তা জানাতে বললেন। এর জন্য এদের প্রত্যেককে 15 মিনিট সময় দেওয়া হলো। প্রথম ডিস্ট্রিক্ট ম্যানেজার, পরে শুনেছিলাম উনি মাত্র 3 মাস আগে মনোনীত হন এবং তার সংগঠনের ওই কৃতিত্বে তার মাত্র আংশিক যোগদান ছিল। ওটি সবাইকে জানালেন উনি কিভাবে এমন রেকর্ড বিক্রি করেছিলেন। এই ভদ্রলোকের কথাই মনে হলো উনি একক প্রচেষ্টায় বিক্রি বাড়িয়েছেন। আমি এই দায়িত্ব নেওয়ার পর এটা করেছি, ওটা করেছি, সম্পূর্ণ ব্যাপারটা বিশ্রী গোলমেলে হয়েছিল। আমি সব ঠিক করেছি, যা ঝামেলা। আমি তা সত্ত্বেও হাল ছাড়িনি, ছিল তার বক্তব্যের বিষয়। যখন এই ভদ্রলোক তার বক্তব্য পেশ করছিলেন, আমি তার দলের সেলসম্যানদের চোখ মুখে অসন্তুষ্ট দেখতে পাচ্ছিলাম। ডিস্ট্রিক্ট ম্যানেজার আত্মপ্রশংসায় মশগুল হয়ে সম্পূর্ণ তার প্রশংসা করছিল। বিক্রি বৃদ্ধির আসল কারণ এদের কঠোর পরিশ্রমকে কোনো গুরুত্বই দিল না। এরপর দ্বিতীয় ডিস্ট্রিক্ট ম্যানেজার উঠলেন, নিজের বক্তৃতায় মাত্র কয়েকটি কথা বললেন। এই ভদ্রমহিলার কথাবার্তা কিন্তু সম্পূর্ণ বিপরীতমুখী ছিল। প্রথমে উনি জানালেন তার সংস্থার সাফল্যের সম্পূর্ণ কৃতিত্ব তাদের নিষ্ঠাবান কর্মীদের প্রাপ্য। এরপর এদের প্রত্যেককে উঠে দাঁড়াতে বললেন এবং প্রতিটি কর্মচারীকে ব্যক্তিগত অভিনন্দন জানালেন। পার্থক্যটা লক্ষণীয়। প্রথম জন ভাইস প্রেসিডেন্টের প্রশংসা শুনে সম্পূর্ণ কৃতিত্ব নিজে নিলেন। দ্বিতীয় জন বুঝেছিলেন যে অর্থ বিনিয়োগের মতোই প্রশংসা বিনিয়োগও লাভজনক। উনি জানতেন সহকর্মীদের সম্পূর্ণ কৃতিত্ব দিলে পরের বছর তারা আরও কঠোর পরিশ্রম করবেন। মনে রাখবেন, প্রশংসায় নিহিত রয়েছে শক্তি। আপনার ঊর্ধ্বতনরা প্রশংসা করলে তা সঠিক জায়গায় বিনিয়োগ করুন। নিম্নস্থদের প্রশংসা করুন, এতে তারা আরও ভালো কাজ করবে। প্রশংসা ভাগ করে নিলে নিম্নস্তররা বুঝবে যে আপনি তাদের প্রাপ্য গুরুত্ব দিচ্ছেন। একটা দৈনিক অনুশীলন করে দেখুন, সুফল পাবেন।
প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করুন, আমার স্ত্রী পরিবারকে সুখী করার জন্য আমি আজ কি করতে পারি। ব্যাপারটা সহজ সরল মনে হতে পারে, কিন্তু খুবই ফলপ্রসূ। এক সন্ধ্যায় একটি সেলসের প্রশিক্ষণ সত্রে সাফল্যের জন্য বাড়িতে সঠিক পরিবেশ গড়ে তোলা নিয়ে আলোচনা করছিলাম। একটা বিষয়ে বোঝাতে সেলসম্যানদের প্রশ্ন করি, উৎসব, বিবাহবাহী স্ত্রীর জন্মদিন ছাড়া স্ত্রীকে আর কবে বিশেষ উপহার দিয়েছেন? উত্তর শুনে আমিও হতবাক হয়ে যাই। 2 ডজনের মধ্যে মাত্র একজন গত মাসে তার স্ত্রীকে বিশেষ উপহার কিনে দিয়েছিলেন। অনেকে বললেন 3-4 বছর আগে 1/3 বেশি বলেছেন, মনে পড়ছে না। ভেবে দেখুন, এরপরেও অনেক স্ত্রীর কাছে বিশেষ আচরণ, অন্তরঙ্গ ব্যবহার প্রত্যাশা করে। আমি ওই সেলসম্যানদের সুপরিকল্পিত উপহারের গুরুত্ব সম্পর্কে বোঝাতে চেয়েছিলাম। পরের দিনের সত্র শেষ হওয়ার আগে এক হোলালাকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম। তার সঙ্গে সবার আলাপ করিয়ে বলি, বাড়ির পরিবেশ পরিবর্তন আনার একটা সূত্র উদাহরণ দিচ্ছি। আপনারা প্রত্যেকে এর অভাবনীয় প্রতিক্রিয়া দেখে নিশ্চয়ই অবাক হয়ে যাবেন। এই ফ্লোরিস্টের কাছ থেকে আপনাদের প্রত্যেককে 50 সেন্টের একটা দারুণ সুন্দর লাল গোলাপ কিনতে অনুরোধ করছি। যদি আপনাদের কারোর কাছে 50 সেন্ট না থাকে, অথবা যদি মনে হয় যে আপনার স্ত্রী 50 সেন্টের গোলাপ পাওয়ার যোগ্য নয়, সকলে হেসেছিল। আমি নিজে ফুলটা কিনে দিচ্ছি। আজ প্রত্যেকে বাড়ি গিয়ে নিজের স্ত্রীকে ফুলটা দিয়ে দেখুন। আগামীকাল আমাকে প্রতিক্রিয়া জানাবেন। অবশ্য এই বুদ্ধিটা কার কল্পনাপ্রসূত তা যেন বলতে যাবেন না। সবাই বুঝেছিল, একটিও ব্যতিক্রম হয়নি। পরের দিন সবাই বলেছিলেন যে মাত্র 50 সেন্টে প্রত্যেকের স্ত্রীর মুখে হাসি ফুটেছিল। মাঝে মাঝে পরিবারের জন্য বিশেষ একটা কিছু করুন। তা বিশাল খরচ সাপেক্ষ হওয়া জরুরি নয়, তবে এমন কিছু করতে হবে যা হৃদয়ে স্পর্শ করে, এমন কিছু যা আপনার পরিবারকে সবচেয়ে বেশি প্রাধান্য দেবে। পরিবারকে আপনার দলভুক্ত করে নিন, তাতে যথাযথ গুরুত্ব দিন। এই ব্যস্ততার যুগে অনেকেরই পরিবারের জন্য সময় হয় না, তবে পরিকল্পনা মাফিক চললে তা করা সম্ভব। একটি কোম্পানির ভাইস প্রেসিডেন্ট এই পদ্ধতিটা জানিয়েছিলেন। তার মতে এটা তার ক্ষেত্রে খুবই ফলপ্রসূ হয়েছে। আমার কাজের দায়িত্ব প্রচুর, তাই বাধ্য হয়েই প্রতিদিন প্রচুর কাজ বাড়িতে বয়ে আনতে হয়। তবে আমার পরিবার আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই পরিবারকে অবহেলা করার প্রশ্নই ওঠে না। সেই জন্যই আমি এত পরিশ্রম করি। একটা সময় তালিকা তৈরি করেছি যাতে পরিবার ও কাজকে সমান সময় ও গুরুত্ব দেওয়া যায়। প্রতিদিন সন্ধ্যা 7:30 থেকে 8:30 আমার 2 সন্তানের জন্য বাধা রয়েছে। ওদের সঙ্গে খেলাধুলা করা, গল্প করে শোনানো, আঁকা, প্রশ্নের উত্তর দেওয়া, ওরা যা চায় তাই করি। ওদের সঙ্গে ঘণ্টাখানেক কাটানোর পর ওরা খুশি হয়। আমি নিজেই 100% তরতাজা অনুভব করি। 8:30 নাগাদ ওরা ঘুমোলে চলে গেলে আমি 2 ঘন্টা কাজ করি। রাত 10:30টায় কাজ সেরে 1 ঘন্টা আমার স্ত্রীর সঙ্গে কাটাই। আমরা আমাদের সন্তানের বিষয়ে ও নানা পরামর্শ, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে আলোচনা করি। কোনো রকম বাধাবিঘ্নহীন এই 1 ঘন্টা সময়টা বড় মধুর। রবিবারটাই শুধুই পরিবারের জন্য, সারাদিন তাদের মন মতো কাটানো হয়। আমি দেখেছি এই ছক্কাটা প্রোগ্রামে আমার পরিবারকে প্রাপ্য মনোযোগ দেওয়া হয়। আমিও নতুন উদ্দীপনা পাই। অর্থ উপার্জন করতে চান? তাহলে সবার আগে কাজ, এমন মনোভাব রাখুন। অর্থ উপার্জন ও ধনসম্পদ একত্র করা মানুষের স্বাভাবিক চারিত্রিক বৈশিষ্ট্য। এটা বাঞ্ছনীয়। অর্থই আপনার পরিবার পরিজনকে প্রাপ্য জীবনশৈলী দিতে পারে। ভাগ্যহীনদের সাহায্য করতে পারে ধনসম্পদ। জীবনটাকে সম্পূর্ণ উপভোগ করার উপায় অর্থ। এক্স অফ ডায়মন্ডসের লেখক প্রখ্যাত ব্যক্তি রাসেল এইচ গনওয়েলকে অভিযোগ করা হয় যে তিনি জনসাধারণকে অর্থ উপার্জনে প্রণোদিত করছেন। উত্তরে তিনি বলেছিলেন, অর্থের জোরে আপনার বাইবেল ছাপা হয়, অর্থের সাহায্য তৈরি হয় চার্চ, অর্থ আপনার মিশনারিদের সর্বত্র পাঠায়, অর্থই আপনার উপদেষ্টাদের পারিশ্রমিক দেয়। অর্থ না থাকলে এসব কিছুই করা যেত না। যে বলে দারিদ্র্যই আনন্দ, সে সম্ভবত অপরাধ বোধে ভোগে, অথবা তার জীবনে অপর্যাপ্ততার অনুভব রয়েছে। এরা অনেকটাই ওই শিশুর মতো যে স্কুলে এ গ্রেড পায় না বা ফুটবল টিমে সুযোগ পায়নি, তাই সে নিজেকে সান্ত্বনা দেয় যে সে কোনোদিনই এ পেতে
দিতে চায়নি বা ফুটবল খেলতে চায় না। সুতরাং অর্থ অবশ্যই কাঙ্ক্ষিত বস্তু। অবাক লাগে অর্থের প্রতি অনেকে মনোভাব বড়ই সেকেলে। মানুষ সর্বত্র অর্থকে প্রাধান্য দেয়, অথচ এইসব মানুষের মধ্যেই রয়েছে অর্থাভাব। কেন? কারণ যারা অর্থকে প্রাধান্য দেয় তারা অর্থ সম্বন্ধে এতই সচেতন হয়ে যায় যে তারা ভুলে যায় বীজ না বুনলে টাকার গাছ ফলে না। আর কাজই হলো এই বীজ। এবং সেই জন্যই সবার আগে সেবা মনোভাব অর্থ সম্পদ বৃদ্ধির কারণ হয়ে ওঠে। কাজকে গুরুত্ব ও প্রাধান্য দিলে অর্থ উপার্জন অবশ্যই হবে। গ্রীষ্মের এক সন্ধ্যায় সিনসিনাটি গিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। পেট্রোল ভরতে ঢুকলাম এক অতি সাধারণ অথচ খুব ব্যস্ত সার্ভিস স্টেশনে। 4 মিনিট পরে বুঝলাম ওই সার্ভিস স্টেশন এত জনপ্রিয় কেন। আমার গাড়িতে তেল ভরার পর, গাড়ির ছাদ পরীক্ষা করার পর, গাড়ির উইন্ডো সেল মুছে পরিষ্কার করে দেওয়ার পর অ্যাটেন্ডেন্ট আমার গাড়ির পাশে এসে বলল, মাফ করবেন, আজকে খুব ধুলো উঠছে, আপনার উইন্ডো সেলটা ভেতরটা সাফ করে দিয়ে স্যার। দ্রুত ও সুন্দরভাবে আমার গাড়ির উইন্ডো সেলটা ভিতরটা পরিষ্কার করে দিয়েছিল। অমন নিখুঁত কাজ আপনি হাজারে একটি সার্ভিস স্টেশনে পারবে না। এই সামান্য অথচ বিশেষ আপ্যায়নে আমার রাতে গাড়ি চালানোর খুব সুবিধা হয়েছিল। ওই স্টেশনটার কথা সহজে ভুলতে পারিনি। আগামী 3 মাসে 8 বার আমি সেন্সিটাইতে যেতে হয়েছিল। প্রত্যেকবারই আমি ওই স্টেশনে গিয়েছিলাম এবং প্রতিবার পেয়েছি অপ্রত্যাশিত সাহায্য। আরও আশ্চর্যের বিষয় এই যে যতবার ওখানে গিয়েছি ততবার দেখেছি আরও অনেক গাড়ি তেল ভরতে এসেছে। ওই স্টেশন থেকে বোধহয় আমি মোট 100 গ্যালন তেল কিনেছি। প্রথমবার যখন ওই স্টেশনে গিয়ে দাঁড় করিয়েছিলাম সেখানকার অ্যাটেন্ডেন্ট ভাবতে পারতো এই ভদ্রলোক তো এখানকার বাসিন্দা নয়, হয়তো এখানে আর ফিরে আসবে না। রুটিন মাফিক কাজগুলি ছাড়া অযথা আর কিছু করার দরকারটা কি? এ তো একেবারে গ্রাহক, কিন্তু সেভাবে চিন্তা করেনি। ওই সার্ভিস স্টেশনে অ্যাকাউন্টেন্ট এরা সবাই কাজকে প্রাধান্য দিয়েছিল, তাই যখন বাকি স্টেশনগুলো জনশূন্য থাকতো এরা ব্যস্ত থাকতো তেল ভরায়। এদের তেল অন্যান্য ডজনখানেক ব্র্যান্ড থেকে বেশি ভালো ছিল কিনা তা সঠিক বলতে পারবো না, তবে এদের তেলের দাম ছিল প্রতিযোগিতামূলক। তফাৎটা ছিল কাজে। এদের সুন্দর কাজ করার মনোভাব এদের লাভ বৃদ্ধির কারণ ছিল। প্রথমবার সেখানকার অ্যাটেন্ডেন্ট যখন আমার গাড়ির উইন্ডো সেলের ভেতরটা পরিষ্কার করেছিল সে পুঁতেছিল টাকার গাছ। কাজকে প্রাধান্য দিন, অর্থ আপনাকে অনুসরণ করতে বাধ্য। সব রকম পরিস্থিতি থেকে কাজে প্রাধান্য দেওয়ার মনোভাব থেকে লাভান্বিত হবেন। আমার চাকরি জীবনের প্রথম দিকে একবার আরেক তরুণের সঙ্গে কাজ করেছিলাম। এখানে তার নাম দিলাম FH। আপনার বহু পরিচিত চেনা পরিচিত লাভের মতোই ছিল FH। সবসময় তার মাথায় ছিল একটা চিন্তা, প্রচুর অর্থের প্রয়োজন, অথচ কিভাবে তা উপার্জন করা যায় তা নিয়ে মাথা ঘামাতে রাজি নয়। প্রতি সপ্তাহ FH কোম্পানি কাজের সময়টার কাজ করার বদলে ঘন্টার পর ঘন্টা নিজের ব্যক্তিগত বাজেটের সমস্যা নিয়ে ব্যস্ত থাকতো। ওর আলোচনার প্রিয় বিষয়টি ছিল আমাকে সবচেয়ে কম বেতন দেওয়া হয় কেন। কেন বলছি শুনুন। FH ছিল অতি পরিচিত মনোভাব। এটা এত বড় কোম্পানি কয়েক মিলিয়ন লাভ করছে, এত লোক মোটা টাকার মাইনা পাচ্ছে, আমারও আরও বেশি পাওয়া উচিত। অথচ বেতন বৃদ্ধির সময় FHকে কয়েকবার সম্পূর্ণ উপেক্ষা করা হয়। শেষে একদিন সে সিদ্ধান্ত নিল অনেক হয়েছে, এবার সে নিজেই বেতন বৃদ্ধির আবেদন করবে। এই মহৎ উদ্দেশ্যে সে ওপরওয়ালাদের সঙ্গে দেখা করতে গেল। প্রায় 30 মিনিট পর ক্ষুব্ধ FH ফিরে এসেছিল। ওর মুখের ভঙ্গি দেখে স্পষ্টই বোঝা যাচ্ছিল যে পরের মাসের বেতনে কোনো তারতম্য থাকবে না। আমাদের দেখা মাত্রই FH রাগে ফেটে পড়ল। কি অদ্ভুত, আমি বেতন বাড়ানোর কথা বলাই বুড়োটা কি বললো জানো? এত আস্পর্ধা, আমাকে জিজ্ঞাসা করছে আপনার বেতন বাড়ানো উচিত এমন মনে হওয়ার কারণ কি? অনেকগুলো কারণ বললাম। FH বলল। আমি বললাম যখন বাকিদের বেতন বাড়ানো হয়েছে আমারটা বাড়ানো হয়নি। বললাম আমার খরচ বেড়েছে অথচ আয় রয়েছে একই রয়েছে। তো ওই তো আরও বললাম আমাকে যা কাজ বলা হয় কোনোটাতে আমি না বলি না। ভাবতে পারো, আমার টাকার প্রয়োজন অথচ আমার বেতন না বাড়িয়ে এরা এমন সব লোকের বেতন বাড়িয়ে চলেছে যাদের চাহিদা আমার চেয়ে অনেক কম। আর যা ব্যবহার করলো FH বলতে থাকে আমি যেন দয়া ভিক্ষা চাইছি। শুধু বলল যখন আপনার রেকর্ড দেখে বুঝবো আপনার বেশি বেতন পাওয়া উচিত তখন আপনার বেতন বাড়িয়ে দেব।
বেশি মাইনে পেলে আমি আরও ভালো কাজ করতাম, পারিশ্রমিক ছাড়া কোনো বোকা এমন খাটবে? এই যে শ্রেণীর মানুষ, সেই শ্রেণীর লোকেরা অর্থ উপার্জনের উপায়টা কি তা কিছুতেই জানতে চায় না। ওর সে উক্তিটা শুনলেই ওর ভুলটা ধরে পড়ায়। কোম্পানি বেতন বাড়ালে তবেই ও বেশি কাজ করবে, কিন্তু এইভাবে তো কাজ চলে না। আরও ভালো কাজের প্রতিশ্রুতি দিয়ে নিজের বেতন বাড়াতে পারবেন না। আরও ভালো কাজ করে দেখাতে পারলে তবেই বেতন বাড়বে। বীজ না বুনলে টাকার গাছ উঠবে না। ওই বীজ হলো কাজ ও সেবা। কাজকে প্রাধান্য দিন, অর্থ আপনি অনুগামী হবে। আপনার অর্থকে অনুসরণ করতে দেখবেন। ভেবে দেখুন, সিনেমা জগতে কোনো ফিল্ম প্রডিউসার বেশি লাভ করে? শীঘ্রই বড়লোক হওয়ার আগ্রহী প্রডিউসার সিনেমা বানাতে গিয়ে অর্থকে প্রাধান্য দেয়, সর্বত্র দুর্দশা বাঁচানোর চেষ্টা করে, বাজে স্ক্রিপ্ট জোগাড় করে, দ্বিতীয় শ্রেণীর গল্পকারকে দিয়ে কাহিনী গড়ে তোলে, অভিনেতা বাছাই করা, সেট পছানো, এমনকি সাউন্ড রেকর্ড করার সময়ও অর্থকে প্রাধান্য দেয়। এই প্রডিউসার মনে করে সিনেমার দর্শকরা বোকা, যা দেখাবে তাই দেখবে। অথচ দ্রুত বড়লোক হওয়ার আগ্রহে এই প্রডিউসার কিছুতেই আর দ্রুত বড়লোক হয়ে উঠতে পারে না। প্রথম শ্রেণীর দাম দিয়ে কেউ দ্বিতীয় শ্রেণীর দাম জিনিস কিনতে চায় না। যে প্রডিউসার সিনেমা থেকে সব থেকে বেশি লাভবান হয়, সে কিন্তু প্রাধান্য দেয় আনন্দবর্ধক চিত্ত বিনোদনকে। দর্শনকে ঠকানোর বদলে শ্রোতাদের জন্য অপ্রত্যাশিত আনন্দ উপভোগের সুযোগ এনে দেয়। পরিণাম, সিনেমা দেখে সবাই খুশি হয়, তা নিয়ে সর্বত্র আলোচনা হয়। তাই সেবায় বা কাজেই প্রাধান্য দিলে অর্থ আপনি আপনার হাতের মুঠোয় এসে যাবে। যে ওয়েটার সেরা সেবা প্রদানের তৎপর, তার টিপস পাওয়ার ব্যাপারে তৎপর করতে হয় না, নিজে থেকে পেয়ে যায়। অথচ তার সঙ্গে কফের কাপটা খালি রেখেও দেখতে চায় না। না, কি দরকার যে আর কফি দিয়ে, এরা তো আর টিপস দেবে না। সে কখনোই টিপস পায় না। যে সেক্রেটারি তার বসের জন্য আশাতীত সুন্দরভাবে চিঠি লিখে ভবিষ্যতে তার বেতন বাড়তে বাধ্য, অথচ যে সেক্রেটারি ভাবে সামান্য ডাক নিয়ে ভেবে কি দরকার, সপ্তাহে $65 বেতনে এসছে, যে ভালো কাজ করা আর কি দরকার, সে সপ্তাহে ওই $65 বেতনে আটকা পড়ে থাকে। যে সেলসম্যান একটা অ্যাকাউন্টে সম্পূর্ণ মনোযোগ দিয়ে নিষ্ঠাসহ কাজ করে, তার ওই অ্যাকাউন্ট হারাবার ভয় থাকে না। কাজে প্রাধান্য দেওয়ার মনোভাব বিকশিত করার একটা সহজ এবং শক্তিশালী নিয়ম হলো মানুষকে অপ্রত্যাশিত রকমের ভালো সেবা প্রদান করুন। সামান্যতম অতিরিক্ত সেবা দেওয়া মানেই অর্থের বীজ বোনা। অনেকক্ষণ কাজ করা বিভাগকে বিপন্ন অবস্থা থেকে বার করে আনার মানে অর্থের বীজ বোনা। গ্রাহককে কিছু অতিরিক্ত সেবা দেওয়ার মানেই অর্থের বীজ বোনা, কারণ ওই গ্রাহক বারবার আপনার কাছে ফিরে আসবে। কর্মদক্ষতা বাড়ানোর জন্য নতুন বুদ্ধি ধ্যান ধারণা বিকশিত করা মানেই অর্থের বীজ বোনা। আর অর্থের বীজ থেকে টাকা তো উঠবেই। সেবার বীজ বপন করুন, অর্থের চাষ করুন। প্রতিদিন খানিকটা সময় নিয়ে এই প্রশ্নটার উত্তর দিন, আমার কাছ থেকে যতটা আশা করা হচ্ছে আমি কিভাবে তার বেশি দিতে পারি? এরপর ওই উত্তরটা কাজে প্রয়োগ করুন। সেবায় প্রাধান্য দিন, অর্থ আপনার অনুগামী হবে। সংক্ষেপে কথাগুলি আবার বলি, এমন মনোভাব বিকশিত করুন যা আপনাকে সাফল্যের পথে আরও এগিয়ে নিয়ে যাবে। আমি সক্রিয়, এই মনোভাব বিকশিত করুন। যত উৎসাহ দেখাবেন ততই ভালো ফল পাবেন। নিজেকে সক্রিয় করার 3টে উপায়। প্রথম, আরও গভীরভাবে ভাবনা চিন্তা করুন। কোনো বিষয় নিরুৎসাহজনক মনে হলে সে ব্যাপারে আরও গভীরভাবে জেনে নিন, উৎসাহ উদ্দীপনা ফিরে পাবেন। দ্বিতীয়, আপনার সব কাজে হাসিতে হাত মেলানোতে, কথা বলায়, হাঁটা চলায় সবেতে নতুন প্রাণ সঞ্চার করুন। সজীব সক্রিয় ব্যবহার করুন। তৃতীয়, সুখবর জানান। বাজে খবর রটিয়ে কেউ জীবনে বিশেষ সফল হয়নি। আপনি গুরুত্বপূর্ণ মনোভাব বিকশিত করুন। অন্যদের গুরুত্ব দিলে তারা আপনার জন্য আরও বেশি পরিশ্রম করবে। এগুলি করার কথা ভুলবেন না। প্রথম, প্রতিটি সুযোগে ও প্রশংসা করুন, অন্যদের গুরুত্ব দিন। আর দ্বিতীয়, সবাইকে নাম ধরে ডাকুন। কাজে প্রাধান্যর মনোভাব বিকশিত করুন, দেখবেন অর্থ নিজেই অনুসরণ করবে। একটা নিয়ম তৈরি করে নিন, অন্যরা যা প্রত্যাশা করবে তার বেশি কাজ করুন। সো ফ্রেন্ড, আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।